সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টকে। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব, এবং জনাব ফাহাদ বিন জাহেদ, কোর ফ্যাকাল্টি নর্থ সাউথ ইউনিভার্সিটি, সদস্য সচিব, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আজকে কথা বলবার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি আমাদেরকে আজকে ওয়েলকাম করেছেন। We are thankful for that. Thank you for inviting us in your program. Thank you very much. আমি প্রথমে স্যার ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার আপনার কাছে আসছি। আজকে আসলে গতানুগতিক ধারার বাইরে আমরা একটি পর্ব করছি। মূলত সেটি হচ্ছে বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস, এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে আমরা জানি, এবং এটি লঞ্চিং প্রোগ্রাম হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছিলাম, বিকজ অফ যে এই সংগঠনটির মূল যে কাজ, যেই পার্সপেক্টিভ নিয়ে আপনারা যাত্রা শুরু করেছেন আমরা জানি, সেটি হচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসম্পর্ক আরো কিভাবে গভীরভাবে স্থাপন করা যায়, এবং বিভিন্ন বিষয়ে, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আমরা কিভাবে একটি দেশ আরেকটি দেশের সাথে মিলেমিশে কাজ করতে পারি, তাদের কাছ থেকে আরো কি ধরনের সহযোগিতা আমরা আদায় করতে পারি, পররাষ্ট্র ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে। এটি মূলত এই সংগঠনের মূল উদ্দেশ্য যতটুকু আমরা জানি। তো এই বিষয়টি নিয়ে স্যার আমি প্রথমে আপনার কাছে আসবো, কেননা আমরা জানি যে আপনি এই সংগঠনটির সাথে কনভেনর হিসেবে যুক্ত রয়েছেন, আহ্বায়ক হিসেবে যুক্ত রয়েছেন। স্যার, আপনি যদি বলেন এই বিসিআর সম্পর্কে আমাদেরকে। ধন্যবাদ। বাংলাদেশ সেন্টার ফর দ্য রিপাবলিকানস এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে 29 মার্চ তারিখে সকাল 11:30টায় একটি অনারম্বর লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমি কনভেনর বা আহ্বায়ক হিসেবে সেখানে প্রিজাইড ওভার করেছি এই লঞ্চিং সেরিমনি। আমার সঙ্গে রাইট হ্যান্ড লেফটেন্যান্ট হিসেবে ছিলেন আমাদের ফাহাদ জাহিদ মহোদয়। তিনি মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের এই সেন্টারে, এবং এই উপলক্ষে আমরা ম্যাকলারেন্স ক্লাব প্রেমিসেসে এই লঞ্চিং সেরিমনিটির আয়োজন করেছিলাম, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ তারা ছিলেন। এছাড়া আমাদের এই সেন্টারের সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন পেশায় নিয়োজিত, কেউ হয়তো স্টার জেনারেল অবসরপ্রাপ্ত, কেউ হয়তো এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত, কেউ হয়তো আপনার রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত, এই ধরনের ব্যক্তিবর্গ তো ছিলেনই। এর পাশাপাশি আমাদের একাডেমিক প্রফেশনের মানুষ, দেশে বিদেশে যারা কাজ করেছেন এই ফিল্ডে, তাদের অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি পোস্ট ডক্টরাল ফেলোশিপ যুক্ত ছিলাম। একটি অ্যাডভোকেসি ইনস্টিটিউট ওয়াশিংটন ডিসিতে, তখন আমার সুযোগ হয়েছে ক্যাপিটাল হিলে কাজ করবার। এর পাশাপাশি লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিভাবে কাজ করে মার্কিন অঙ্গরাজ্য ওহাইও স্টেটের রাজধানী কলম্বাসে আমি লেজিসলেটিভ ফেলোশিপ সম্পন্ন করেছি। এবং এর পাশাপাশি আমি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উদ্যোগে যে আইভিপি প্রোগ্রামটি পরিচালিত হয় তার আওতায় সমগ্র যুক্তরাষ্ট্র, ফ্রম কোস্ট টু কোস্ট, বর্ডার টু বর্ডার, ঘুরে দেখবার সৌভাগ্য আমার হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যে পঠন পাঠন আমাদের যে আমেরিকান সেন্টারের মাধ্যমে, সেটির সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি। আর পোল মনিটরিং এর সুবাদে আমাদের যে দুটো পলিটিক্যাল পার্টি মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিয়াশীল মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, উভয়ের যে থিঙ্ক ট্যাঙ্ক দুটো আছে, আইআরআই এবং এনডিআই, উভয়ের সঙ্গে আমার কাজ করার দেশে বিদেশে সুযোগ হয়েছে।
এবং বিশেষ করে বাংলাদেশে যাতে আইআরআই কাজ শুরু করে সেজন্য আমি প্রথম তাদের নিমন্ত্রণ জানিয়েছিলাম ওয়াশিংটন ডিসিতে তাদের অফিসে গিয়ে। এবং তাদের পক্ষ থেকে অ্যালেক্স সাটন মহোদয় যখন বাংলাদেশে তাদের শাখা বা অফিস খুলবার দায়িত্ব নিয়ে ঢাকায় আসেন, তিনি প্রথম আমাকে খুঁজে বের করেন এবং আমাদের যে আউটফিটটি আছে পোল মনিটরিং এর, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপোপের সঙ্গে পার্টনারশিপে আমরা আবদ্ধ হই। এবং তখন সেনেটর জন ম্যাককেইন ছিলেন চেয়ার অফ আইআরআই, আর আমি চেয়ারম্যান অফ জানিপপ। তো আমরা এই পার্টনারশিপের দীর্ঘদিন ধরে বাংলাদেশে শর্ট টার্ম লং টার্ম মনিটরিং এর কাজ করেছি, ইলেকশন মনিটরিং। এবং এই সুবাদে আপনার সৌভাগ্য হয়েছে আপনার মার্কিন এবং সেই সঙ্গে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রথিতযশা সরকার প্রধান অনেকের সঙ্গে কাজ করবার। তো যাই হোক, সেই চিন্তা থেকে পরে আমাদের ইয়াং কলিগ নর্থ সাউথ ইউনিভার্সিটি, যেটি বাংলাদেশের অন্যতম সেরা প্রাইভেট ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে কর্মরত এবং যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, আমার পাশে তিনি উপবিষ্ট আছেন ভার্চুয়ালি, এখন দেখতে পাচ্ছেন আপনারা, তার সঙ্গে মিথস্ক্রিয়ায় যুক্ত হই এবং আমরা একটা পর্যায়ে এই সিদ্ধান্ত উপনীত হই যে এই রিপাবলিকানিজম বা এই বিষয়টা নিয়ে একটা চিন্তা কেন্দ্র বা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করা যেতে পারে। এবং সেই চিন্তা থেকেই আমরা যুথবদ্ধ হই এবং যারা লাইক মাইন্ডেড তাদের সবাইকে নিয়ে আমরা ফর্মালি এই যাত্রা শুরু করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি জনাব ফাহাদ বিন জাহেদ আপনার কাছে আসছি। আমি একটি বিষয়ে জানতে যাচ্ছি, সেটি হচ্ছে যে নামটি রাখা হয়েছে বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস। তো এটি আবার অনেকের কাছে এমন মনে হতে পারে রিপাবলিকান দলের সাথে যুক্ত কিনা। ডেমোক্রেটও একটি দল আছে যুক্তরাষ্ট্রে। আমি এটি যদিও আউট অফ মুখ আমি বলছি, এটি একটু একটু ফান করি বলছি। তো আসলে সেন্টার ফর রিপাবলিকানস বলতে রিপাবলিকানস ইস্যুতে স্পেশালি আপনারা কি কি উদ্দেশ্য নিয়ে কাজ করতে যাচ্ছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় সেগুলো, এবং হচ্ছে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান, ভবিষ্যতে কোন ধরনের অবস্থান হতে পারে সেটি, এবং আপনি জনাব ফাহাদ এটিও জানেন যে একটি রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে হয়েছে এবং তার পরবর্তীতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেছে। এরই মাঝে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র ইউএসএআইডি যে ফান্ডিং ছিল সেটিও বন্ধ করে দিয়েছে সহায়তা। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস আপনারা যেটি যাত্রা শুরু করেছেন বাংলাদেশের স্বার্থে দুই দেশের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য, ব্রিজিং করার জন্য মূলত, আমরা যেটুকু বুঝি, তাহলে আপনাদের মূল উদ্দেশ্য এবং হচ্ছে আপনাদের এই কার্যক্রমগুলোকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, পরিকল্পনাগুলো কি কি যদি বলেন। থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, এন্ড থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফ্লোর। এখানে আমার খুব পছন্দের একজন মানুষ আছেন, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। হি ইজ আ ফেলো একাডেমিশিয়ান, and we are academician also. সো এখানে আপনি যে কোশ্চেনটা করেছেন, ভেরি নাইস কোশ্চেন। আমি একটু এটার অ্যান্সারটা দিব এইভাবে, সেটা হচ্ছে যে রিপাবলিকান পার্টি এন্ড ডেমোক্র্যাটস, আমরা যদি দুইটা পার্টিকে দেখি, you know that America started the struggle for democracy, and they struggled it for a long time. আপনি যদি আমেরিকার সিভিল ওয়ারের হিস্ট্রি দেখেন, হ্যাঁ, এব্রাহাম লিঙ্কন ভার্সেস জেফারসন ডেভিস, এই দুটো নাম, মানে একদিক থেকে সাউথকে নেতৃত্ব দিচ্ছেন জেফারসন ডেভিস, ওই দিক থেকে যেটাকে বলে ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল ফোর্স, সেটাকে নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন। এবং সিভিল ওয়ার শেষ হওয়ার পরেও একজনের রেসপেক্ট ছিল আরেকজনের লিডারশিপের উপর। এটা এরকম না যে সাউথ হেরে গিয়েছে সেজন্য এব্রাহাম লিঙ্কন উনি জেফারসন ডেভিসকে জেলে পুরেছেন। নো, this is the beauty of American democracy, which evolved through a lot of struggles, and so if you look at this continuing journey, আপনারা দেখবেন যে জিজ্ঞেস করা হয়েছিল ইব্রাহিম লিঙ্কনকে যে what do you want to do with Jefferson Davis,
কারণ উনি তো আলাবামাতে শপথ নিয়েছেন। হ্যাঁ, তো জেফারসন এব্রাহাম লিঙ্কন বলেছে যে না, হি ইজ আ ভেরি ইউনো, উনি তো একটা মতবাদের নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, তো আমি চাই যে উনি ওনাকে কোনো ধরনের হ্যারাসমেন্ট না করে উনি ওনার মতো ওনার যেটা লাইফ এখন লিড করে সেটাই লিড করবেন। So this is the beauty of American democracy and bipartisanship. আমাদের বাংলাদেশে এই বাইপার্টিসানশিপের অভাব অনেক মারাত্মক। একটা দল ক্ষমতায় গেলে আরেকটা দলকে তারা সহ্য করতে পারে না। দুইটা দল একসাথে মিলে, আই এম টকিং অ্যাবাউট the government, whichever the party sits in the government, and the opposition party, bipartisanship-এ তারা কখনো রিচ করতে পারে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ডেমোক্রেসিকে যদি ফুললি ফাংশনাল করতে হয় তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার কোয়েশ্চেনটার আমি আনসার দেই। সেটা হচ্ছে, আমার এখনো মনে আছে আমি যখন আন্ডারগ্র্যাড করছি ইউনিভার্সিটি অফ হিউস্টন মেইন ক্যাম্পাসে, which is in Texas. So let me share this info. হয়তো শুনে আপনাদের খুব ভালো লাগবে। আমি আমার যে স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি, সেটা আমি করেছি ইউএসএ, এবং আমি আমার যে ইউনিভার্সিটির ইলেকশন, এটা হয় হচ্ছে এসজি এর আন্ডারে, যেটাকে বলে স্টুডেন্ট গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। তো সেই ইলেকশনে আমি স্টুডেন্ট সেনেটর হয়েছিলাম, which is a very big post for a student representing the college and the university. So আমরা ওখানে এইটার সৌন্দর্যটা কোথায়, বিউটিটা কোথায়? বিউটি হচ্ছে যে এটার মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়। আমাদের বাংলাদেশে বা এই দেশে আমরা যেটা দেখি যে হ্যাঁ, অনেক সময় একটা রাজনৈতিক দলের ভেতরে দেখা যাচ্ছে যে করাপশন করে বা মারামারি কাটাকাটি করে নেতৃত্বের প্রতিযোগিতা। আমেরিকাতে ইউনিভার্সিটি লেভেলে নেতৃত্ব আসে আর্গুমেন্টসের মাধ্যমে, ডিবেটের মাধ্যমে, এভাবে লিডার তৈরি হয়। এক। দুই নম্বর কথা হচ্ছে যে yes, we were working with congressmen, congresswomen. They were from a Republican Party, they were from Democrats. এবং একটা ইস্যু যদি গুরুত্বপূর্ণ হয় আমেরিকার জন্য, যে এই ইস্যুটা খুব ইম্পর্টেন্ট, এই ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে সেটাতে সরকারি দল হোক আর বিরোধী দল হোক, অনেক সময় বিরোধী দলের সদস্যরাও পার্টির এগেনস্টে গিয়ে ভোট দেয়। ঠিক আছে, সে হ্যাঁ, আমি এখন বলবো না যে this sort of thing is gonna happen in our country very soon, বাট এটা হয়তো বা সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবার সাথে আলোচনার মাধ্যমে একটা প্রসেস শুরু করা যায় কিনা সেদিকে আমরা এগোতে পারি। এটা একটা। আর আমাদের এখানে রিপাবলিকানস, যে আমরা শব্দটা রেখেছি রিপাবলিকানস, রিপাবলিক মিনস পেট্রিয়ট। এটা কিন্তু রিলেট করে অল দ্য ওয়ে ব্যাক টু প্লেটোস রিপাবলিক থিমের সাথে। আপনি বোধহয় নাম একটা, আমি আমার আন্ডারগ্র্যাডে পড়েছিলাম এটা, যে প্লেটোস রিপাবলিক। প্লেটোস রিপাবলিকটা কি, খুব চমৎকার একটা বই। তো এখানে আমাদের এটা কথা হচ্ছে রিপাবলিকানস, যেটা আমরা বুঝিয়েছি, এটা হচ্ছে সামওয়ান হুজ গোনা বি পেট্রিয়ট, হ্যাঁ, যে কিনা দেশের মানুষের কথা চিন্তা করবে, দেশের স্বার্থ চিন্তা করবে, এবং এইটাকে সামনে রেখে কিভাবে আরেকটা দেশের সাথে নিজ দেশের সম্পর্ক উন্নয়ন করা যায়, স্ট্রেংথেন করা যায়, এটাকে আরো কিভাবে ডিপে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে কাজ করবে। And if you look at the motto we have, the endorsement or enactment of peace, freedom of democracy, ওইটার মধ্যেও কিন্তু ডেমোক্রেসির মধ্যেও কিন্তু ডেমোক্র্যাটদের সাথে একটা কানেকশন আছে। So we are open to work with everybody, and we are open to work in a way which is going to be beneficial for our country as well as the US in the future. ঠিক আছে, জি ধন্যবাদ। আমি জনাব ফাহাদ আপনার কাছেই থাকতে চাচ্ছি আর কিছুটা সময়, তারপর আমি স্যারের কাছে আসবো। আপনি একটি নির্বাচন পদ্ধতি নিয়ে বলছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাইপার্টিসান যে নীতি, সেটি নিয়ে বলছিলেন যে দুটো দলকেই জনগণ সমানভাবে সুযোগ দেয়। দেখা যায় কখনো 2 মাসে, কখনো 1 মাসে, আবার আরেকজন আসে। এটি আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। আমাদের দেশে এরকম সমঝোতার ভিত্তিতে কোনো হানাহানি ছাড়া, কোনো ধরনের হিংসা বিদ্বেষ ছাড়া এই ধরনের রাজনৈতিক কালচার
কি আসলে ডেভেলপ করা সম্ভব? কেননা আপনি নিজে ছাত্র রাজনীতি করেছেন যুক্তরাষ্ট্রে, এবং সেটি খুব গর্বের একটি বিষয়। বাংলাদেশি একজন নাগরিক হিসেবে আপনি সেখানে বড় একটি পজিশনকে লিড দিয়েছেন। তো আপনার কাছে কি মনে হয় যে সেটি করা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? এবং পাশে দিয়ে ছোট্ট করে জানতে চাইবো যে এই যে বিসিআর স্থাপন প্রতিষ্ঠা করা হলো, সেখানে কি আমাদের এরকম কালচার ডেভেলপ করার জন্য উদ্দেশ্য রয়েছে কিনা? আমরা এইভাবে বাংলাদেশের রাজনীতিকে আরো আরেকটু শুদ্ধিকরণের দিকে নিয়ে যেতে পারি কিনা, সেটি আমাদের প্রক্রিয়ার মাঝে উদ্দেশ্যের মাঝে রয়েছে কিনা? জি, একটা জিনিস হচ্ছে কি যে if you look at the journey of democracy, it is not it is a very long journey. You don't expect the results right away. It takes time. ঠিক আছে? ফর এক্সাম্পল আমি একটা কথা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যখন আমরা আমেরিকার হিস্ট্রিটাকে দেখি, আমেরিকার ইতিহাসটাকে দেখি, আমাদেরকে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট ইভেন্টস এর দিকে তাকাতে হবে। যেমন 1963-তে 22nd November, President Kennedy was killed. He was assassinated in Dallas. আপনি যে কোনো আমেরিকানকে জিজ্ঞেস করবেন, সবাই বলবে যে that was an awful thing happened to the United States of America. কেন বলে ওরা এই জিনিসটা? কারণ প্রেসিডেন্ট কেনেডি সবার কাছেই জনপ্রিয় ছিলেন। ডেমোক্র্যাট রিপাবলিকান বলে কোনো কথা নেই, উনি সবার কাছে জনপ্রিয় ছিলেন প্রেসিডেন্ট কেনেডি। ঠিক আছে? এবং নিজেও খুবই হার্ড, মানে ভেরি হার্ড লাইন, থ্রু দ্য হিউজ কন্টেস্ট হি কেম আপ, হি বিকেম দ্য প্রেসিডেন্ট। এবং কেনেডির সেই বিখ্যাত কথা, যে এটা উনি পাবলিকলি বলেছিলেন যে ask not what your country can do for you, ask yourself what you can do for your country. তো এরকম একজন মানুষের জন্য, এরকম একজন রাষ্ট্রনায়কের জন্য সবাই কিন্তু তারা উদ্বুদ্ধ যে what can we expect from him. এবং যখন উনি মারা গেলেন, assassinated হলেন brutally in Dallas, আর এটা নিয়ে সারা আমেরিকাতে কত রকমের কথা হলো। এবং লাস্টলি যেটা ওয়ারেন্ট কমিশন হয়েছে, আমার সাথে কলিমুল্লাহ ভাই এগ্রি করবে, ইভেন ওয়ারেন্ট কমিশনের যে রিপোর্ট, সেটা নিয়েও রিসার্চ হয়েছে, হ্যাঁ, যে এই রিপোর্টটা কতটুকু কারেক্ট। কারণ যদি একটা বুলেট দিয়েই প্রেসিডেন্ট কেনেডিকে খুন করা হয়ে থাকে, তাহলে সেই একটা বুলেট কি ম্যাজিক বুলেট ছিল? কিভাবে সম্ভব এটা যে এতজনকে ঘায়েল করলো? বিকজ হি হ্যাড wounds from the front as well as from the back. কিভাবে সম্ভব? তো হ্যাঁ, আমাদের যে কোনো ইস্যুতে আমরা ওভার দ্য ইয়ার্স যেটাকে আমরা দেখছি এই দেশে, সেটা হচ্ছে যে একটা ভালো কাজের উদ্যোগ নেওয়া হলেও সেটাকে অনেক সময় যারা বিরোধী দলে থাকে তারা বিরোধিতা করে, আবার যারা সরকারি দলে থাকে তারা এটা মনে করে যে হ্যাঁ, আমরা একটা উদ্যোগ নিয়েছি, ধরেন সেটা ঠিক নাই, সেটার ভিতরে হয়তো আলোচনার দরকার, কথাবার্তা বলার দরকার, বাট কেউ কথা বলতে চায়। সো dialogues to continue the effective journey of democracy, dialogues are very important. You should hold talks. You talk to your fellow politicians, leaders, everybody. You include everybody to get to a result. This is very important. তা আমরা এটা শুরু করেছি, আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর কলিমুল্লাহ ভাই উনি কমিটি আহ্বান করেছেন, যেটাতে আমি সদস্য সচিব হিসেবে আছি। আমরা শুরুতেই বলেছি ইটস আ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, নন প্রফিট অ্যান্ড নন পলিটিক্যাল। তো আমরা ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে আমরা যেভাবে অথবা রিসার্চের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে বা কোনো প্রজেক্টকে এখানে কি বলে এন্ডোর্স করার মাধ্যমে যদি আমরা আমাদের দেশের উপকার করতে পারি এবং আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্কটাকে যদি অন্য জায়গায় নিয়ে যেতে পারি, আমরা অবশ্যই সেটার দিকে তাকাবো। Of course, by maintaining the national interest, our national interest. And আমাদের এখানে আপনি একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো ক্রাইসিস আছে এই মুহূর্তে। যেমন অন্যতম একটা ক্রাইসিস হচ্ছে আমাদের রোহিঙ্গা সমস্যা, যে আমরা এদেরকে কি করব? We cannot hold them forever. There should be some way so that we can repatriate them back to their country. তাই না? তো এই বিষয়গুলোতে আমাদের ইউএন এর হেল্প দরকার, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের হেল্প দরকার, আমাদের সারা বিশ্বের হেল্প দরকার। সো আমরা চাই যে এখানে যে আমাদের যে একটা
যে একটা কনসেপ্ট আছে, হ্যাঁ, যে আমরা এন্ডোর্স করতে চাই ডেমোক্রেসিকে, পিসকে, ফ্রিডম অফ স্পিচ ভেরি ইম্পর্টেন্ট। ডেমোক্রেসির জার্নির জন্য এই ফ্রিডম অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ, যে মানুষকে কথা বলতে দিতে হবে। আপনি যদি মানুষের কণ্ঠ রোধ করে রাখেন, তাহলে ডেমোক্রেসি বা গণতন্ত্রের যাত্রা কখনোই এগোবে না। কিন্তু হ্যাঁ, সমালোচনা আপনি করবেন অবশ্যই, বাট সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে, উইথ ফ্যাক্টস এন্ড ফিগার্স। যা ইচ্ছা তা বলে দিয়ে গুজব তৈরি করে তো সেটাকে ক্রিটিসিজম বলা যায় না। দ্যাট ইজ সামথিং এলস। ইউ ওয়ান্ট টু ম্যানিপুলেট দ্য পিপল, তাই না? সো গঠনমূলক কাজ করতে হবে। সো আমরা আহ্বান করেছি, আমরা অবশ্যই চাবো এখানে সুন্দর সুন্দর কাজগুলো করতে, আমরা অবশ্যই চাবো এখানে এফেক্টিভ জিনিসগুলোকে নিয়ে আসতে, সো দ্যাট it develops, and strengthens the relationship of Bangladesh and US. ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আসছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আপনি বলছিলেন শুরুতেই যে বাংলাদেশের সামরিক বাহিনীর হাই অফিসিয়ালস, অবসরপ্রাপ্ত হাই অফিসিয়ালস, ওনারাও হয়তো বা যুক্ত হচ্ছেন বা হয়েছেন আপনাদের এই সংগঠনের সাথে। এটির পেছনে বিশেষ কোন উদ্দেশ্য রয়েছে কি, মানে ইতিবাচক কি উদ্দেশ্য রয়েছে, যে এর ফলে কি ভবিষ্যতে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বিষয়ক, সামরিক কৌশল বিষয়ক বিভিন্ন ইস্যুতে কাজ করার জন্য সেটি কি সহায়ক হতে পারে, বা কি উদ্দেশ্যে এটি কি আপনি যুক্ত করেছেন? দেখুন, আপনি জানেন যে আমি নিজে একজন কমিশনড অফিসার। এখানে আসলে এই সামরিক, অসামরিক বা নসামরিক ক্ষেত্রে কোনো সংঘর্ষ নেই। কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করার একটা বিষয় আছে, এবং আপনার এই দুই সিভিল মিলিটারি রিলেশন, যেটাকে সিএমআর বলি, সেটি যত বেশি আপনার সংহত হবে, তত বেশি জাতি গঠনে তা ভূমিকা সক্ষম হবে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি এবং বাংলাদেশ এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সেতু বন্ধ বলা যেতে পারে, এবং খুব একটা ভ্যান্টেজ স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাদের অবস্থান। আর জনসংখ্যাগত দিক থেকে আমরা কিন্তু একেবারে ক্ষুদ্র রাষ্ট্র নই। তো সুতরাং ভৌগোলিক আয়তন যাই হোক না কেন, আমরা একটা ম্যারিটাইম নেশন, এবং এই ব্লু ওয়াটার যে ইকোনমি, সেইটিকে আপনার এক্সপ্লোর করতে হলে, এবং সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্যাকম প্যাসিফিক কমান্ড আছে, তার সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করতে হলে, এবং সেই সঙ্গে আমাদের এই রিজিয়নের যে রিয়ালিটিস গুলো আছে, সমর কৌশলগত যে রিয়ালিটিস, সেগুলো যদি সঠিকভাবে অনুধাবন করতে হয়, তাহলে আপনার আমাদের সশস্ত্র বাহিনী, অর্থাৎ 3 বাহিনীর যারা ঊর্ধ্বতন পদে ছিলেন, এবং এদের অনেকেই কিন্তু ন্যাশনাল ডিফেন্স কলেজ বা ডিফেন্স কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, সন্দর্ভ রচনা করেছেন, তাদের এই যে অভিজ্ঞতা, সেটি আমাদের সমৃদ্ধ করবে। আর যেটা বলছিলেন আপনার বাইপার্টিসান স্পিরিট, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই 70 অনুচ্ছেদ থাকবার কারণে সংবিধানে এই ফ্লোর ক্রসিং বিষয়টা আপনার নিরুৎসাহিত করা হয়। সেখানেও আমার ধারণা, আমার বন্ধু আলী রিয়াজ, ইলেনয়ের অধ্যাপক, আপনার সহকর্মীও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, একই ব্যাচের ছাত্র, তিনি ইন্টারেস্টেড হয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সংবিধান প্রণয়নের বা নতুন শেপ দেবার, সেই লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। ইতিমধ্যে তার যে প্রতিবেদন, সেটি তার টিমের পক্ষ থেকে হাজির করা হয়েছে, এখন সমন্বয়ের কাজ চলছে। তো ফলে এখানে ডেফিনেটলি আপনার এই 70 অনুচ্ছেদ হয়তো আর থাকবে না, এই ধরনের রেস্ট্রিকশন থাকবে না। কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে আমাদের, যে আমেরিকানদের মতো আমাদের ম্যাচিওর একটা জায়গায় পৌঁছাতে হবে। পাকিস্তান আমলে যেই কারণে, যে অভিজ্ঞতার কারণে আমাদের সংবিধান প্রণয় দ্বারা এই 70 অনুচ্ছেদ প্রযুক্ত করেছিলেন আমাদের সংবিধানে, অর্থাৎ হর্স ট্রেডিং, সেটি ভবিষ্যতে ঘটবে না, এবং তারা জাতীয় স্বার্থে
সবাই মিলে কাজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, লিবার্টি, এই ধরনের বিষয়গুলো দীর্ঘদিন ধরে চর্চা করে এসছে এবং এগুলো তাদের কমন হেরিটেজ হিসেবে তারা ইউরোপ থেকে প্রাপ্ত হয়েছে। এবং আপনার 1854 সনে প্রতিষ্ঠিত এই যে রিপাবলিকান পার্টি, তারা কতগুলো বিষয়ের উপর জোর দেয়। তার মধ্যে একটি হচ্ছে আপনার কনজারভেটিজম এক ধরনের, তারপর ফ্ল্যাট ট্যাক্সেশন রেট, এই ধরনের বিষয়গুলো আছে। আমরা অ্যাপারেন্টলি মনে হবে যে আপনার কনজারভেটিভ, আবার অ্যাপারেন্টলি মনে হবে লিবারাল। এইভাবে আপনার সীমায়িত করার যে চিন্তা ভাবনা আছে সেটা অনুধাবনের আমাদের চেষ্টা করতে হবে। নিশ্চয়ই মনে আছে মাইকেল ডুকাকিস, তিনি প্রেসিডেন্সিয়াল প্রার্থী ছিলেন ডেমোক্র্যাটদের পক্ষ থেকে, এবং তিনি মূলত হেরে গিয়েছিলেন একটি ক্যাম্পেইনের মধ্য দিয়ে, সেটি হচ্ছে বাডি ইউ আর লিবারাল। একটা থাম উঠিয়ে আপনার যে স্টিকার বিপণন করা হয়েছিল যে তিনি মৃত্যুদণ্ড রহিত করে দেবেন ক্ষমতায় আসলে। এই লিবারালিজম আমেরিকা আপনার অ্যাফোর্ড করতে পারে না, আমেরিকার সমাজ ব্যবস্থা অ্যাফোর্ড করতে পারে না। এই ঠিক এই একটি ইস্যুতে তিনি হেরে গিয়েছিলেন। তো সেরকম ক্যাম্পেইন, তারপরে আপনার প্যাকেজিং, অ্যাডভোকেসি, লবিং, এই বিষয়গুলো আমাদের পরিশীলিতভাবে অনুধাবন এবং শিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। আমরা চিন্তা কেন্দ্র হিসেবে কাজ করব এবং যা কিছু মহান, যা কিছু মহৎ দুই দেশের, তার একটা কম্বিনেশন এখানে নিশ্চিত করার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা ফ্রিডমের কথা বলছিলাম, ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসি, এই কথাগুলো বলছিলাম, এবং এই কথাগুলো আপনাদের সংগঠনের সাথে যুক্ত রয়েছে প্রতিপাদ্য বিষয় হিসেবে বা মূল জায়গা থেকে যদি আমরা দেখি। তো স্যার, আপনি তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও বাক স্বাধীনতায় বিশ্বাস করে, নারী স্বাধীনতায় বিশ্বাস করে, নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করে, বা জেন্ডার ইকুইটির কথা যদি বলি। আমার একটি আউট অফ কিউরিওসিটি থেকে একটি প্রশ্ন আপনার আলোচনা বা আমাদের এইসব আলোচনা থেকে উঠে এসেছে যে নারী স্বাধীনতার কথা মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে বলছে, কিন্তু সেখানে কখনোই নারী কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসতে পারে না। কমলা হ্যারিস পারলেন না, হিলারি ক্লিন্টন উনিও পারলেন না, ভবিষ্যতেও কেউ পারবে কিনা সেটি আসলে আমরা জানি না। তাহলে নারী স্বাধীনতার জায়গাটি মার্কিন যুক্তরাষ্ট্র কোন ভাবে দেখে আপনার কাছে মনে হয়? দেখুন, চেষ্টা কিন্তু থেমে, আপনার এই বারংবার আমরা দেখছি যে হিলারি ক্লিন্টনের মতো ব্যক্তি কিংবা আপনার কমলা হ্যারিসের মতো ব্যক্তি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হচ্ছেন, মানে এই নমিনেশন দৌড়ে পর্যন্ত পৌঁছানো কম কথা নয়, সেটাও একাধিকবার ঘটেছে। সুতরাং একটা সময় আসবে, আমরা যখন দেখেছি যে একটা সময় ছিল যখন নারীদের ভোটাধিকার ছিল না, একটা সময় আসবে যখন মার্কিন যুক্তরাষ্ট্রেও আমরা নারী প্রেসিডেন্ট হয়তো দেখতে পাবো। ইটস ম্যাটার অফ টাইম, এবং এটা নিরন্তর একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জনাব ফাহাদ আপনার কাছে জানতে চাচ্ছি একটি বিষয়, সেটি হচ্ছে আমরা এটি সবাই অবগত যে সারা বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট বলি বা বিশ্ব রাজনীতির মোড়ল বলি, তাহলে সেই ক্ষেত্রে সবার আগে যে দেশের নামটি আসবে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে বা যে দেশের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করার চেষ্টা করে, তাদের কোনো কৌশল যদি তারা প্রণয়ন করতে চায় সেই দেশে, তাহলে সেই ক্ষেত্রে সেই দেশ থেকে যদি সেটিকে গ্রহণ না করতে চায়, তবে সেই ক্ষেত্রে তাদের সাথে সম্পর্কের অবনমন হয়, সম্পর্কটি খারাপের দিকে চলে যায়। এমন নানা বিষয় আমরা সবসময় দেখে এসেছি 80 দশক 90 দশক, এখন যেভাবেই বলি না কেন সকল সময়। তো বিশ্ব মোড়ল হিসেবে তাদের একটি আধিপত্য রয়েছে সারা বিশ্বে। বিসিআর থেকে আপনারা যেই উদ্দেশ্য নিয়ে কাজ করবেন, সেই কাজের মাঝে আমি যদি বলি তাহলে হচ্ছে যে বাংলাদেশের সাথে সেটিকে সমন্বয় করা, যে বাংলাদেশের জন্য যে আধিপত্যের একটি জায়গা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, বা কৌশলগত দিক থেকে হোক, ভূ রাজনৈতিক জায়গা থেকে হোক, পররাষ্ট্রনীতি থেকে হোক, যেভাবে হোক না কেন, সেই জায়গা থেকে বিসিআর কি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সরকারের জন্য একটি সহায়ক ভূমিকা হতে পারে,
এই আধিপত্যবাদের মাঝখানের ব্যবধান কমিয়ে আনার জন্য? থ্যাংক ইউ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন। খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আমি আপনার এই কথার কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটু কলিমুল্লাহ ভাইয়ের সাথে একটা কথা একটু অ্যাড করবো, যদি আপনি কিছু মনে না করেন, আমাকে যদি একটু সময় অ্যালাউ করেন। জি। সেটা হচ্ছে যে আজকে থেকে যদি এখন 2025 or 2025 সরি 2025, সো এই 2025 সালে এসে যদি আমরা জাস্ট একটু গো ব্যাক করি, মানে 100 বছর আগে যদি আপনি চলে যান 1925, তাহলে একটা জিনিস দেখবেন যে সেটা হলো যে আমেরিকাতে তখন যে রেসিজম ছিল মারাত্মকভাবে। হ্যাঁ, এবং আমি কিন্তু যখন ইউএস হিস্ট্রি পড়েছি বিফোর 1877, যেটা আমেরিকাতে আন্ডারগ্রেড লেভেলে পড়ানো হয়, খুব ইম্পর্টেন্ট। তো এইটার তখন পড়তে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে আমরা যেটাকে বলি, অনেকে বলি ওয়াশরুম, বা ইন ইউএস উই সে দিস রেস্টরুম। তো রেস্টরুমের ভেতরে 3টা দরজা থাকতো। খুব ইন্টারেস্টিং ব্যাপার। একটা দরজা হচ্ছে ফর হোয়াইট মেলস, আরেকটা দরজা থাকতো ফর হোয়াইট ফিমেলস, আরেকটা দরজা থাকতো ফর কালার্ড পিপল। চিন্তা করে দেখেন, মাত্র 100 বছর আগে। তো ওই একটা যে দরজা ছিল সেটা দিয়ে কারা যেতে পারতো? আপনার যারা কালো আফ্রিকান আমেরিকানস, রাইট, দে ওয়ার ফোর্সড টু ইউজ দ্যাট restroom. They are not allowed to go to the places where white males and women and females can go. এবং আপনি একটা অবাক হবেন, একসময় আমেরিকাতে কালোদেরকে, আফ্রিকান আমেরিকানদেরকে ক্যাডিল্যাক গাড়ি কিনতে দেয়া হতো না, সেটা ছিল হোয়াইটদের জন্য। ভেরি ইন্টারেস্টিং। সেখান থেকে আমেরিকার ডেমোক্রেসি আজকে কোথায় বিকশিত হয়েছে আপনি দেখেন। You can find a lot of states in which you can have you can find female governors, right? অনেক জায়গায় তারা মেয়র হচ্ছেন। যাদের কংগ্রেস উইমেন আছে, এমনকি এমন এক কংগ্রেস উইমেন ছিল, she was the chairman of Department of Homeland Security. অনেকে কিন্তু জানে না এটা, যে হোমল্যান্ড সিকিউরিটির বাজেট কত। If I'm not wrong, they have budget like more than $50 billion. ঠিক আছে, সেই জায়গায় কিন্তু একটা নারীকে দিয়েছে তারা। এবং আমেরিকাতে আপনি যদি দেখেন, হ্যাঁ, অনেক জায়গা আছে মেল ডমিনেন্ট সোসাইটি আছে, এখনো আছে আমেরিকাতে। আমি বলবো না যে একেবারে সব জায়গায় লিবারাল। দেয়ার আর রেড স্টেটস অ্যান্ড দেয়ার আর ব্লু স্টেটস। কিছু জায়গাকে ওরা বলে পার্পল, কারণ হচ্ছে যে পার্পল মানে হলো যে দে আর সুইং স্টেটস, যে কোনো সময় যে কোনো জায়গায় তারা সুইং করতে পারে। এবং আপনি দেখবেন যে in US presidential elections, these swing states, they're going to change the entire scenario. Doesn't matter what kind of predictions you have. I mean, on that day, I mean, these swing states, they can change anything. যার কারণে আমরা কিন্তু দেখেছি যে সব জরিপ ভুল হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু জিতে এসেছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে উইমেনরা কি আমেরিকার প্রেসিডেন্ট ফিউচার হতে পারে কিনা। আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার এভাবে দিব। Barack Obama, he became the president of the United States, and a lot of my friends, they argued with me that, oh, this black guy can never be the president of the United States, but they were wrong. He became the president. তো অবশ্যই নারীরা ফিউচারে আমেরিকাতে নেতৃত্বে একদম প্রেসিডেন্ট হতে পারে, তারা যদি তাদের ম্যাথ ঠিক রাখে, ক্যাম্পেইন ঠিক রাখে, ইলেকট্রাল কলেজের ভোটস গুলো যদি তারা ঠিক মতো পায়। সুইং স্টেটস যেগুলোকে বলে, ফ্লোরিডা, ওহাইও, উইসকনসিন, এগুলোকে যদি তারা টার্ন করতে পারে, তাহলে কেন না, হতেই পারে। সেটা একটা দিক। 2 নম্বর কথা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে আমেরিকান ডমিনেন্স। দেখুন, আমরা যদি at the heights of সুপার পাওয়ার্স ক্ল্যাশের দিকে যাই, তাকাই, তাহলে আপনি দেখবেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো করেছে একটা, তখন অ্যালাইড ফোর্স হয়ে গিয়েছে, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, সবাই একত্রিত হয়ে একটা অ্যালাইড ফোর্স ছিল। কিন্তু রাইট আফটার দ্য ওয়ার এই ট্রিটি কিন্তু আর থাকে নাই, এই বন্ধুত্ব কিন্তু আর থাকে নাই। তাদের দরকার ছিল শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে শেষ করা। এরপরে যেটা করেছে সেটা হচ্ছে তারা যে যার মতো, কোল্ড ওয়ার যেটাকে বলে,
সোভিয়েত ইউনিয়ন চিন্তা করেছে, ওকে, আমেরিকা হ্যাজ নিউক্লিয়ার ওয়েপন, সো দ্যাটস ক্যান গিভ দেম অ্যান অ্যাডভান্টেজ, আমাদেরও কিছু একটা দরকার। তারাও তাদের মতো নিউক্লিয়ার আর্সেনাল ডেভেলপ করেছে, এবং অফিসিয়াল হিসাবে দেখা যাচ্ছে যে মানে এখন তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে, রাশিয়া, দে হ্যাভ মোর নিউক্লিয়ার ওয়েপন্স দেন আমেরিকা। তো এবং নিজেরা নিজেদের মধ্যে সাইনও করেছে, চুক্তিও করেছে যে না, আমরা এটাকে ব্যবহার করব না, হ্যাঁ, একজন আরেকজনের উপর বা একজন আরেকজনকে না জেনে এগুলো ব্যবহার করব না। Whatever, in case of Ukraine, we see that this treaty was hampered, and Putin, he said a lot of things about this. তো এখানে একটা জিনিস হচ্ছে যে এই যে ডমিনেন্সটা, সুপার পাওয়ারগুলোর যে ডমিনেন্স, ইভেন রিজিওনাল পাওয়ারের যে ডমিনেন্স, সেগুলো সারা বিশ্বে থাকবে। পিপল সে যে আমেরিকার মোর দেন 800 বেসেস আছে, মানে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গাতে বলে, যদি আমেরিকা কখনো ওইভাবে স্বীকার করে না, বাট দে হ্যাভ মোর দেন 800 বেসেস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো একটা প্রতিযোগিতা থাকে, কিন্তু আমাদের যে অর্গানাইজেশন, এটাতে আমরা এমনভাবে কাজ করতে চাই যে আমাদের যেটা ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলাদেশের যে ইন্টারেস্ট, সেটাকে ঠিক রেখে আরেকটা দেশের সাথে আমাদের পলিসিগুলোকে কিভাবে কারেক্ট করা যায়, যে আমার এই ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলোতে how can we work together, how can we have a tremendous partnership, and we can address the real issues. এবং একটা কথা যেটা আমরা অনেকদিন ধরেই বলছি যে হ্যাঁ, রোহিঙ্গা, তাহলে তাদেরকে ওখানে ফেরত পাঠাতে আমাদেরকে কি কি করতে হবে। সো অবশ্যই আমরা এই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের অর্গানাইজেশনের থেকে, আমাদের গভর্নমেন্টের কাছে, আমেরিকান গভর্নমেন্টের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আলটিমেটলি দে আর দ্য ডিসিশন মেকার্স, বিকজ দে আর গোনা রান দ্য কান্ট্রি। Government is going to run the country. We can always, we can become vibrant. We can propose it, and at the end of the day, it is their decision, right? Thank you. জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার, আমি আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে তাহলে কি আমরা মোটামুটি বলতে পারি, আমি একটি মন্তব্য হিসেবে নিব, তারপর আমি একটি প্রশ্নে যাব, আমরা কি মোটামুটি এটি বলতে পারি যে বিসিআর এখন থেকে সরকারের একটি সহায়ক ভূমিকা হিসেবেও কাজ করতে পারে, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যখন যে সরকারি থাকুক না কেন, বাংলাদেশের সম্পর্ক আরো গভীরভাবে উন্নয়নে এমন কি সম্ভাবনা রয়েছে? আমরা আপনার ফিউচার, নট ইন দ্য পাস্ট। দ্বিতীয়ত, সরকার আসবে যাবে, রাষ্ট্র থাকবে। এই রাষ্ট্রে অবস্থিত একটি মর্যাদাশীল থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বেসরকারি সেক্টরে থেকে আমরা অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসেবে সংহত করতে চাই আমরা অবস্থান। জানেন যে সরকারি উদ্যোগে যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, এটি মূলত আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে পরিচালনা করে। আর আমাদের এটি হচ্ছে ব্যক্তি মানুষের যৌথবদ্ধ একটি টিম এবং তার দলবদ্ধ প্রচেষ্টা। ধন্যবাদ স্যার। আমি যে প্রশ্নটি নিয়ে আসতে যাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে, আপনি জানেন তো আমরা একটু বাংলাদেশের আসপেক্টে আসি। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন, যেটি নিয়ে আপনার সাথে আমার আগেও আলোচনা হয়েছে এই টকশোতেই। তো এই যে বাংলাদেশের সাথে চীনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক হতে চলেছে বা হয়েছে, আমরা বিশ্বাস করি চমৎকার একটি সম্পর্কের দিকে বাংলাদেশ এবং চীন, ঢাকা, বেইজিং আগাচ্ছে। তো সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় ইস্যু। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই তো চাইবে কিনা আমরা জানি না যে আরেকটি দেশ, বিশেষ করে তাদের শত্রু ভাবাপন্ন যে রাষ্ট্র চীনের সাথে তাদের কিছু দূরত্ব ব্যবধান রয়েছে পররাষ্ট্র জায়গা থেকে। তো সেই জায়গা থেকে একদিকে ঢাকা বেইজিং সম্পর্ক, সুসম্পর্ক, উষ্ণ সম্পর্ক, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ব্যালেন্স অফ পাওয়ার কিভাবে আসবে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, কিভাবে এটা ব্যালেন্সিং পজিশন ক্রিয়েট করা যাবে আপনার কাছে মনে হয় আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে? ধন্যবাদ। কি করা যাবে? আপনার
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দূর প্রতিবেশী, আর সেই তুলনামূলক বিচারে চীন আমাদের নিকট প্রতিবেশী। আর মার্কিন যুক্তরাষ্ট্রেই জন্ম হয়েছে মনরো ডক্ট্রিনের। এখন এটা যদি চীনারা সেইভাবে চিন্তা করে তাহলে তাদের ব্যাকইয়ার্ডে আমরা আছি। সেই জন্য আমাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনেই আমাদের এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্টে থাকতে হবে। তবে মুক্ত বিশ্বের সদস্য হিসেবে আমরা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব অ্যাজ দ্য লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড সেটি আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং সেই লক্ষ্যে আমাদের দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং সেই সঙ্গে পিপল টু পিপল রিলেশন সেটা আমরা স্ট্রেংথেন করার দিকে ঝুঁকবো। আর চীনের সঙ্গে আমাদের সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু আমরা আমাদের যে ইথোস ভ্যালুস তা আপনার জলাঞ্জলি দিয়ে ওয়ান পার্টি স্টেটের মতো একটি ধারায় অবগাহন করব না। আমরা প্লুরালিজমে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, এবং প্লুরাল স্পেস যত বেশি সম্প্রসারিত থাকবে তত বেশি পরিমাণে একটি গণতান্ত্রিক সমাজ সুসংগত হবে, এটি স্বাভাবিক। এবং সেই কারণে আমরা এই যে রাষ্ট্র বা আমাদের প্রতিবেশী নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতও একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং এই দুটি দেশ আপনার লার্জেস্ট ডেমোক্রেসি বলা যেতে পারে ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ পপুলেশন। তো সেই জন্য দুই গণতান্ত্রিক দেশের মধ্যে ক্রমে নানান রকমের সম্পর্ক গাঢ়তর হবে, এটাই এক্সপেক্টেড, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন। কোয়াড বলে যে আপনার ফ্রেমওয়ার্কটি আছে তার সঙ্গে উভয় দেশই যুক্ত হয়েছে, এবং তারা এই ইন্ডিয়ান ওশেন রিমে তারা কিন্তু যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ডিয়াগো গার্সিয়াতে দীর্ঘদিন ধরে আপনার যে বেসিক্যালি ব্রিটিশ আইল্যান্ড, কিন্তু মার্কিনরা লিজ নিয়েছে লম্বা সময়ের জন্য, এবং সেখানে তাদের নৌ ঘাঁটি আছে। আর ভারত ক্রমে ব্লু ওয়াটার নেভি গড়ে তুলেছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আবার ওইদিকে লাক্ষাদ্বীপ পুঞ্জ, এগুলো ভারতের টেরিটরি। আর ভারতের যৌথ দায়িত্ব আছে মালাক্কা প্রণালীকে আপনার তাদের নজরদারির মধ্যে নিয়ে আসা। তো ফলে কোঅপারেশন কোলাবোরেশন এমনি তো আপনার এই কোয়াডের মাধ্যমে আছেই, এর পাশাপাশি আরো দক্ষিণে যদি চলে যান আনজুচ যে প্যাক্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের সঙ্গেও কোঅপারেশন কোলাবোরেশনের একটা ক্ষেত্র আছে। এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুটি রাষ্ট্রই কিন্তু কমনওয়েলথভুক্ত দেশ, ভারতও কমনওয়েলথভুক্ত দেশ, এবং কমনওয়েলথ একটা হেরিটেজের ফ্রেমওয়ার্কের মধ্যে সবাই বিলং করে, মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই। তো ফলে এই বিষয়গুলো আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে যখন আমরা কোনো বিশ্লেষণে যাব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার এটির সাথে সম্পূরক যে বিষয়টি জানতে চাচ্ছিলাম একটি বাক্যে, সেটি হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের উপর আমদানিকৃত পণ্যের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে সেটির জন্য চাপে পড়ে ভারত একটি সুসম্পর্ক করতে যাচ্ছে বাণিজ্যিক জায়গা থেকে যুক্তরাষ্ট্রের সাথে? কোন যোগসূত্র কি রয়েছে? দেখুন, শুধুমাত্র যে এই ট্যারিফ ইস্যুতে ভারতের সঙ্গে দর কষাকষি চলছে তা নয়, কানাডা বলুন, অন্যান্য দেশ বলুন, সবার সঙ্গেই নতুন যে ট্রাম্প প্রশাসন তারা নতুন রকমের একটি সম্পর্কে উন্নীত করতে চাচ্ছে নিজেদের। তো ফলে এটি একটা চলমান প্রক্রিয়া, শেষ কথা নয় বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জনাব ফাহাদ, আমি আসি আপনার কাছে, একদম শেষের দিকে চলে এসেছি। সেটি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস, যেটি বাংলাদেশে এখন চলমান রয়েছে। ইটস এ বার্নিং ইস্যু, উই নো ইট। সো এই ইস্যুটিকে রিজলভ করার জন্য একটি সুস্থ সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য বিসিআর এর পক্ষ থেকে কার্যকরী কি কি ভূমিকা নেওয়া হতে পারে, যেটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যেন এদিকে আসে, সবকিছু মিলিয়ে আপনি বলছিলেন সেই বিষয়টি নিয়ে শুরুর দিকে, যে জাতিসংঘের কথা বলছিলেন, যুক্তরাষ্ট্রের কথা বলছিলেন, রোহিঙ্গা ইস্যুতে তাদেরকে তো আমাদের লাগবে।
তো এটির আসলে প্রকৃত পক্ষে সমাধান করার জন্য আমরা বিসিআর কিভাবে কাজ করতে পারে, সামনে কি পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে? আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে when we talk about রোহিঙ্গা ইস্যু, এটা রোহিঙ্গার ইস্যুটা কিন্তু এত সিম্পল না, ইটস এ ভেরি কমপ্লেক্স সাবজেক্ট। ঠিক আছে, আমি একজন একাডেমিশিয়ান এন্ড পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যেটা মনে করি সেটা হচ্ছে এটা খুব কমপ্লেক্স একটা ম্যাটার। ইট ইজ নট সো ইজি, বাট এটাতে কাজ করতে হবে। ঠিক আছে, সো এটা সংগঠন থেকে কাজ করা যায় একটা ডিসিপ্লিন ওয়ে মেনটেন করে, এবং এটার পাশাপাশি অনেকে আমার মনে হয় ব্যক্তি উদ্যোগেও অনেক কথা বলছেন অনেক ফোরামে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে ইফ ইউ লুক এট দ্য জিওগ্রাফিক্যাল পজিশন অফ মিয়ানমার, এখানে কিন্তু অলরেডি জান্তার সাথে কিন্তু লড়াই চলছে, এবং সেই লড়াই কিন্তু খুব রক্তক্ষয়ী সংঘর্ষ। জান্তা কিন্তু এটা জানে না যে এই এরিয়া আজকে যেটা তার মানে ডমিনেন্সে আছে, তার ক্যাপচারে আছে, এটা নেক্সট ডে এটা থাকবে কিনা। এবং আরাকান আর্মি যেটা আমাদের বর্ডারকে ঘিরে যেটা আছে, ইট ইজ অলসো আ স্ট্রং ফোর্স যাদেরকে এইড করছে সুপার পাওয়ার্স এন্ড রিজিওনাল পাওয়ার্স। ঠিক আছে, কারণ সবার কিন্তু ওখানে ইন্টারেস্ট আছে। কারণ আপনি জিজ্ঞেস করতে পারেন যে ইন্টারেস্টটা কোথায়। ইন্টারেস্ট মিয়ানমার, ইট হ্যাজ মিনারেল রিসোর্স। মিয়ানমারে কিন্তু মিনারেল রিসোর্স আছে। অন টপ অফ দ্যাট আপনি যদি আরাকানটাকে দেখেন, দিস সাইড they have connection to sea, so there is a possibility that someone can construct a port over there, যেটা বাণিজ্যিক বা ট্রেড কে খুব ভালোভাবে একটা অ্যাডভান্টেজাস পজিশনে নিয়ে যেতে পারে। ঠিক আছে, আরেকটু নিচের দিকে নামলে আপনি দেখবেন যে ওখানে থাইল্যান্ড আছে। তো এখানে আসলে আমাদের we all have limitations and we just started it. But we'll try our level best to raise issues. এটা নিয়ে যত বেশি কনভারসেশন করা যায়, টকস হেল্প করা যায়, তারপরে হচ্ছে বিভিন্ন ফোরামে যদি আমরা একসাথে ইন পার্টনারশিপ কাজ করতে পারি, সো এগুলোর মাধ্যমে আমাদেরকে প্রপোজাল দিতে হবে, আমাদেরকে রাইটিং গুলাকে দিতে হবে, আমাদেরকে পাবলিকেশন করতে হবে, যেটার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রবলেমটাকে, অ্যাকচুয়াল প্রবলেম এবং এটার সলিউশনটাকে সিলেক্ট করে, চিহ্নিত করে এটাকে আমরা প্রেজেন্ট করতে পারি টু ওয়ার্ল্ড কমিউনিটি। ঠিক আছে, এন্ড দেন অবশ্যই ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে, বাট ওখানে যদি একটা স্থিতিশীলতা না আসে, মানে এই মুহূর্তে, কারণ আপনি জানেন যে আমেরিকা কিন্তু in Biden administration, in President Biden's administration, they declared that Burma Act, এটা কিন্তু তারা নিয়ে এসছে। তো এখানে সো একটা যদি স্টেবিলিটি না আসে ওখানে ওই রিজনটাতে, যে পজিশন কি হবে আলটিমেটলি, কি আরাকান যেটা সেখানে কি আরাকান আর্মি ওখানে কি স্থায়ীভাবে থেকে যাবে, নাকি আবার জান্তা সেখানে ইনফিলট্রেট করবে, নাকি জান্তার পজিশন অন্য কোথায় কোন জায়গায় হবে। এবং এই যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে আপনি ওইখানে কিভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তাদেরকে কিভাবে নেবেন। এবং এটার সাথে অবশ্যই আমাদের দেশের যে এস্টাবলিশমেন্ট আছে, ডিফেন্স আছে, স্পেশালি নেভি, সবার মিলিত একটা প্রচেষ্টা হতে হবে যে কিভাবে কনভারসেশন করার মাধ্যমে থ্রু ডিপ্লোমেসি, থ্রু দ্য ডিপ্লোম্যাটিক চ্যানেলস, by engaging world powers in this region, how we can settle them in Burma, in Myanmar. তো এই জিনিসটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো অবশ্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ট্রাই করব, হ্যাঁ, আমাদের ইনিশিয়েটিভ থাকবে to propose effective proposals so that they can think of this matter seriously. Thank you. ধন্যবাদ। জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার, আপনি আপনার কাছে একটি শেষ প্রশ্ন রাখতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ ইস্যুতে। আপনি জানেন আমাদের দেশ প্রাকৃতিক খনিজ সম্পদে, মিনারেল রিসোর্সে অত্যন্ত সম্ভাবনাময় একটি রাষ্ট্র। আমাদের অনেক সম্পদ রয়েছে মাটির নিচে। তো সেগুলোকে এক্সপ্লোরেশনের জন্য আমাদের কাছে কিন্তু সাউন্ড টেকনোলজি নেই পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আমরা জানি। তো সেই জায়গা থেকে এই যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলো উত্তোলনের জন্য, গ্যাস বলি বা অন্যান্য যেগুলো মিনারেল রিসোর্সেস রয়েছে সেগুলো উত্তোলনের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পূর্ণভাবে কাজ করতে কি পারি, বা
করতে পারছি না কেন? আমরা তো তাদেরকে চাইলে দায়িত্বটা দিতে পারি, সেই টেকনোলজি তাদের আছে, যেটি আমরা উইন উইন সিচুয়েশনে থাকতে পারি। এটি কি সম্ভব কিনা স্যার? ধন্যবাদ। দেখুন, 1989-এ একটি আপনার ক্লাসিফাইড, সেমি ক্লাসিফাইড বলতে পারেন, একটা হ্যান্ডবুক, এটা পাবলিশ করেছে CIA, অফিসিয়াল হ্যান্ডবুক ফর ইন্টারনাল কনজাম্পশন। প্রতিটি দেশের উপরে একটা কান্ট্রি প্রোফাইল আছে সেখানে, এবং কি কারণে ওই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আপনার প্রয়োজন বা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো ইয়ারমার্ক করা আছে। বাংলাদেশে 4টি রিসোর্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই দেশটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। তার মধ্যে একটি হচ্ছে টিম্বা, আরেকটি ওয়াটার রিসোর্সেস, এ দুটো তো প্রাকৃতিক বিষয় গেল। আর খনিজ সম্পদের মধ্যে একটি হচ্ছে ইউরেনিয়াম, আর একটি হচ্ছে হাইড্রোকার্বন। এখন আমাদের অফশোর যে টেরিটরি আছে সেখানে আপনার হাইড্রোকার্বন রিচ এলাকা সেটি সেভাবেই চিহ্নিত হয়ে আছে। আর আপনার ইউরেনিয়াম ডিপোজিট ধরে নেওয়া হয় এটি আমাদের সিলেট ডিভিশনে অ্যাভেলেবল। তো মজা হচ্ছে এই নো হাউটা ওই অর্থে আমাদের পরিপূর্ণভাবে আছে এটি বলার কোনো সুযোগ নেই। অত্যাধুনিক প্রযুক্তির অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন কোম্পানিগুলো যদি আমাদের যে বে অফ বেঙ্গলে আমাদের যে ব্লু ইকোনমিক জোন আছে আমাদের টেরিটরি, তাতে তারা যদি ইনভেস্ট করে তাহলে ডেফিনেটলি উই ক্যান হ্যাভ এ ব্রেক থ্রু। আর অনেকদিন ধরেই আমরা জানি শুনছি যে বাংলাদেশ, বিশেষ করে আমাদের জলসীমা হাইড্রোকার্বন অর্থাৎ খনিজ তেল এবং গ্যাস সমৃদ্ধ। তো সেটি আপনার উত্তোলন যদি করা যায় ইকোনমিক চেহারা পাল্টে যাবে। আর ইউরেনিয়াম সেটা তো অতীব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ আপনার খনিজ সামগ্রী, সুতরাং সেটি এক্সপ্লোর করা আমাদের জাতীয় স্বার্থেই প্রয়োজন। সেই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলাবোরেশন যদি পাওয়া যায়, নাথিং লাইক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জনাব ফাহাদ বিন জাহেদ, ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আমাদের সাথে তুলে ধরবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের পাবলিক টকে। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকুন। শুভরাত্রি।